হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার রাসায়নিক পরিবর্তনের খুবই একটা ইম্পর্টেন্ট লেকচার স্টার্ট করতেছি আমরা। তো আমরা হচ্ছে গতদিন হচ্ছে তোমার ওই যে ক্যাপিক এসে যেটা ছিল ওইটা হালকা পাতলা আমরা যে ভালো মতোই থিওরিটা পড়ছি। আজকে হচ্ছে আমরা থিওরিও আর একটু করে পড়বো, আর হচ্ছে এরপরে আমরা ক্যাপিক এসির ম্যাথগুলো দেখবো কিভাবে ম্যাথগুলো আসলে করতে হয়। প্রথমেই বলে দিই ভাই, আমরা কোনো চোরাই বুদ্ধি শিখবো না, আমরা কোনো শর্টকাট শিখবো না, কারণ ওই সব শর্টকাট দিয়ে দুই একটা ম্যাথ হয়তো হবে তোমার, কিন্তু যখন কোয়েশনটা একটু পেঁচাই দিবে তখন কিন্তু তুমি কোয়েশনটা আর পারবা না। আমরা একটা জেনারেল নিয়ম বিল্ড আপ করার চেষ্টা করবো, যেই জেনারেল নিয়ম দিয়ে ক্যাপিকেসির দুনিয়ার যত ম্যাথ আসুক কোনো কিছুই তোমার মনে রাখা লাগবে না, জাস্ট ওই জেনারেল রুলটাকে ফলো করলেই তুমি আসলে ক্যাপিকেসির ম্যাথগুলো ইজিলি পারবা। কিন্তু শর্টকাট শিখলে ভাই দেখবা এক একটা ম্যাথে এক একটা শর্টকাট, ভাই এগুলা মাথা ঘুরাবে। সো টেনশন নেওয়ার কিছু নেই, আমি তোমাকে একদম ইজি করে পড়াবো এটা, হ্যাঁ? ওকে ভাই, তাহলে চলো, এটা হচ্ছে যে আমার ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো, আমরা আমাদের সব ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের আজকে আমাদের পড়াটা স্টার্ট করি। আমরা আমাদের পড়াটা স্টার্ট করার আগে আমরা একটু রিভিউ করতে যাচ্ছি যে আমরা হচ্ছে গতকালকে আসলে কি কি পড়ছিলাম, কারণ এই সূত্রগুলো আজকে আমাদের আজকেও লাগবে। দেখো, আমরা প্রথমে একটা বিক্রিয়াকে নিয়েছিলাম, রাইট? দেখো মনে পড়ে কি না, আমরা প্রথমে এখানে একটা বিক্রিয়াকে নিয়েছিলাম, খেয়াল করে দেখো, আমরা প্রথমে এখানে একটা বিক্রিয়াকে নিয়েছিলাম। সেই বিক্রিয়াটা আমাদের এখানে কি ছিল ভাই? আমাদের এখানে ছিল হচ্ছে যে একটা এ বিক্রিয়ক ছিল, যেটা গ্যাসীয় অবস্থায় ছিল। ধরো এটার মোল সংখ্যা হচ্ছে এ। ধরো একটা বি বিক্রিয়ক আছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটা ধরো মোল সংখ্যা বি। আর এটা ধরো উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা থেকে সাপোজ ধরা যাক তোমার সি এবং ডি তৈরি হচ্ছে। আমি আশা করতেছি অবশ্যই তোমরা আগের লেকচারটা দেখে আসছো, নাহলে এই লেকচারে অনেক কিছুই বুঝবা না। তাহলে সি এবং ডি তৈরি হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট ভাবে লক্ষ্য করো, সবগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় দিছি আমি, হ্যাঁ? সলিড থাকলে কি হবে, লিকুইড থাকলে কি হবে, সব আলোচনা করব। কিন্তু জাস্ট আমরা এখন হিসাবের সুবিধার জন্য আমরা একদম প্রাইমারি মুহূর্তে যেহেতু আসি, আমি ধরে নিচ্ছি এখানে বিক্রিয়াটার মধ্যে যে বিক্রিয়ক বা উৎপাদকগুলো আছে সবাই কি অবস্থায় আছে বলতো? গ্যাসীয় অবস্থায় আছে। আর গতদিন হচ্ছে আমরা এটা থেকে কি সূত্র প্রমাণ করছিলাম? আমরা প্রথমে বের করছিলাম হচ্ছে তোমার ভাই মোলার সাম্য ধ্রুবক। আমরা দেখো গতদিন আমরা এখান থেকে বের করছিলাম কি ভাই? মোলার সাম্য ধ্রুবক, যেটাকে আমরা ভাই কি দিয়ে প্রকাশ করতাম? ক্যাসি দিয়ে। আর ক্যাসির ফর্মুলাটা আমাদের কি ছিল? আমরা উপরে তোমার হচ্ছে ভাই উৎপাদের পার্টটুকু দিতাম, তাহলে উপরে আমরা কোনটা দিতাম? উৎপাদ, অর্থাৎ সি। আর এর উপর এটার মোল সংখ্যাটা দিয়ে দিতাম। তাহলে দেখো আমরা এখানে কি দিতাম ভাই? উৎপাদকে আছে ভাই সি আছে, তাহলে সি এর আমরা ঘনমাত্রা দেওয়ার পরে এটার মোল সংখ্যাকে পাওয়ার হিসেবে দিতাম। আবার এখানে দেখো আরেকটা উৎপাদক ডি আছে, এই ডি এর মোল সংখ্যা কত? ডি, এটাকে আমরা পাওয়ার হিসেবে দিতাম। তারপর আমরা বিক্রিয়কের গুলো নিচে লিখতাম, রাইট? এটা তো হচ্ছে আমরা গতদিনই শিখে আসছি। আচ্ছা, এতটুকু আমরা গতদিন দেখছিলাম। ওকে ভাই, তাহলে এরপর হচ্ছে আমরা আরেকটা সূত্র শিখছিলাম, সেটা কি ছিল ভাই তোমার? সেটা ছিল হচ্ছে যে আংশিক চাপে সাম্য ধ্রুবক। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম ভাই? ক্যাপি দিয়ে। আর ক্যাপি সূত্রটা কি হইতো বলতো? জাস্ট আংশিক চাপ হইতো। তোমার ক্যাসির ক্ষেত্রে হচ্ছে এখানে ঘনমাত্রা ইউজ হয়, আর ক্যাপির ক্ষেত্রে কি ইউজ হবে বলতো? আংশিক চাপ। তার মানে প্রথমে আগে দেখো উৎপাদ আছে কে? সি। সি এর আংশিক চাপ, এরপরে ইন্টু পাওয়ার হিসেবে যাবে সি এর যে তোমার মোল সংখ্যা আছে সেটা। ডি এর আংশিক চাপ পাওয়ার হিসেবে যাবে ডি এর মোল সংখ্যা। নিচে থাকবে এ এর আংশিক চাপ, পাওয়ার হিসেবে যাবে এ এর মোল সংখ্যা। এখানে থাকবে বি এর আংশিক চাপ, এখানে পাওয়ার হিসেবে যাবে বি এর মোল সংখ্যা। ওকে, আমরা হচ্ছে ভাই এই সূত্রগুলো কতদিনে আমরা দেখে আসছিলাম। আচ্ছা, এরপরে আমরা তোমার এখানে তাহলে দেখো তো আমরা কি কি পড়ছি আরো এখানের মধ্যে। আমরা এখানে আরেকটা জিনিস পড়ছিলাম, যে যেমন ধরো এর আমরা ঘনমাত্রার সূত্র বের করা, আমরা মানে কিভাবে ঘনমাত্রা বের করতে হবে তার সূত্র দেখছিলাম। সেটা কিভাবে দেখছিলাম? সেটা হচ্ছে ভাই এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি। ভি মান হচ্ছে তোমার এখানে পাত্রের আয়তন। তারপর আমরা বি এর ঘনমাত্রা আমরা কিভাবে বের করতাম? বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমরা ভি দিতাম, রাইট? তারপরে দেখো অনুরূপ ভাবে আমরা তোমার এখানে সি এর মোল সংখ্যা আমরা কিভাবে বের করতাম? আমরা হচ্ছে যে সি এর মোল সংখ্যাকে আমরা পাত্রের আয়তন ভি দিয়ে ভাগ করে দিতাম। অনুরূপ ভাবে আমরা ডি এর মোল সংখ্যাকে কিভাবে বের করতাম ভাই? এই সরি, ডি এর ঘনমাত্রাকে ডি এর মোল সংখ্যাকে দিয়ে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিতাম, পাত্রের আয়তন দিয়ে। এখানে তাহলে আমরা যে জিনিসগুলো মনে রাখবো, এখান থেকে আমরা কি কি মনে রাখবো? ভি হচ্ছে তোমার দ্বারা কি বোঝাচ্ছে বলতো? পাত্রের আয়তন বোঝানো হচ্ছে, রাইট? আচ্ছা, তারপর এখানে তোমার এখানে দেখো এন এ, এন বি, এন সি, এন ডি, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চারটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আমরা তো বুঝতেই পারতেছি, এন এ মানে দ্বারা বোঝানো হচ্ছে তোমার এ এর মূল সংখ্যা, এন বি দ্বারা বোঝানো হচ্ছে বি এর মূল সংখ্যা, এন সি দ্বারা সি এর মূল সংখ্যা, এন ডি দ্বারা ডি এর মূল সংখ্যা। কিন্তু কোন অবস্থার মূল সংখ্যা? একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে
ক্যাসি যখন বের করতেছো, এটা কিন্তু ক্যাসি ক্যাপি, এবং আমরা কিন্তু বলে আসছিলাম ক্যাসি ক্যাপি নির্ণয় করা হয় কোথায়, বিক্রিয়ার সাম্যাবস্থায়। দেখো আমরা এখানে তাহলে চলো একটা হেডলাইন লিখে দিই, আমরা এখানে আমরা পাশে চলো একটা নোট লিখে দিই। নোটটা হচ্ছে যে ক্যাপি ক্যাসি সর্বদা বিক্রিয়ার সাম্যাবস্থায় নির্ণয় করা হয়। তাহলে নোটটা কি বলতো ভাই? নোটটা হচ্ছে তোমার ক্যাপি কমা ক্যাসি সর্বদা বিক্রিয়ার সাম্যাবস্থায়, বিক্রিয়ার সাম্যাবস্থায় নির্ণয় করা হয়, বিক্রিয়ার সাম্যাবস্থায় নির্ণয় করা হয়। খুব ভালোভাবে লক্ষ্য রাখবা জিনিসটা। একটা বিক্রিয়া কিন্তু সবসময় কিন্তু সাম্যাবস্থায় থাকে না, সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য একটা সময় লাগে। সাম্যাবস্থায় পৌঁছালেই তুমি হচ্ছে ক্যাপিগেসি সূত্রটা ইউজ করতে পারবা। ওকে, আর যদি অন্য অবস্থায় থাকে তখন কিন্তু তুমি ক্যাপিগেসি সূত্র ইউজ হবে না। আশা করি আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই অন্য অবস্থায় হলে আমরা কি ইউজ করব? আমরা একটু পরে জিনিসটা দেখবো যে আমরা অন্য অবস্থায় হলে আমরা কি ইউজ করব। হ্যাঁ, তাহলে আপাতত আমরা চলো এখানে দেখি একটু করে, এই যে এন এ, এন বি, এন সি, এন ডি, এই জিনিসগুলো কি ভাই? এইগুলো মনে রাখবো অলওয়েজ ভাই সাম্যাবস্থায় মূল সংখ্যা। তাহলে এগুলো দ্বারা কি মনে রাখবো বলতো? এগুলো দ্বারা মনে রাখবো হচ্ছে ভাই সাম্যাবস্থায় মূল সংখ্যা। ওকে, আশা করি ভাই এই জিনিসটা বুঝতে পারছো। খুব ভালো করে মনে রাখবো ভাই এটা, কারণ এখানে সবাই ভুল করে ফেলে। এই এন এ, এন বি, এন সি, এন ডি দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? সাম্যাবস্থায় মূল সংখ্যাকে বোঝানো হচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা ভাই। তারপর আমরা দেখো তার কি কি সূত্র তোমার পড়ে আসছিলাম। আমরা পড়ে আসছিলাম তোমার হচ্ছে ভাই পি অফ এ বের করার সূত্র। সেটা কত ছিল? এক্স অফ এ ইন্টু পি টোটাল, রাইট। তারপরে অনুরূপভাবে কি ছিল তোমার? পি অফ বি বের করার সূত্র ছিল, সেটাও ছিল এক্স অফ বি ইন্টু পি টোটাল। তারপরে সেম ভাবে তোমার এখানে কি ছিল বলতো? পিসি, সেটা ছিল এক্স অফ সি ইন্টু পি টোটাল। এগুলো কিন্তু আমরা গতকালকেই পড়ে আসছিলাম, মানে গত লেকচারে। তাহলে এটা ছিল এক্স অফ ডি ইন্টু পি টোটাল। তাহলে এখানে খেয়াল করে দেখো, এক্স অফ এর পরিচয় কি ছিল ভাই? এক্স অফ এর পরিচয় ছিল এর এর মূল ভগ্নাংশ, যেটাকে আমরা কি দিব, কিভাবে প্রকাশ করতাম? এন এ ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল। তারপর আমরা এখানে এক্স বি কে কি দিয়ে প্রকাশ করতাম? এন বি ডিভাইডেড বাই এন টোটাল। আর এখানে দেখো গুণফল আকারে পি টোটাল আছে। আবার এক্স সি কে আমরা কিভাবে প্রকাশ করতাম? এন সি ডিভাইডেড বাই এন টি ইন্টু পিটি, মানে পিটি দ্বারা আমি বোঝাচ্ছি টোটাল। আর এক্স ডি কে আমরা প্রকাশ করতে পারি তাহলে এন ডি ডিভাইডেড বাই এন টি ইন্টু পিটি। তাহলে ভাই এই যে এগুলো কিন্তু রিভিউ, এগুলো কিন্তু আমরা নতুন কিছু না ভাই, এগুলো আবার কেউ নতুন কিছু ভাবিও না, আমরা কিন্তু গতকালকে হচ্ছে আমরা এগুলা পড়ে আসছি। ওকে, আশা করি আমরা এখানে বুঝতে পারছি ভাই জিনিসটা। না বুঝতে পারলে আমাকে জিনিসটা এখানে বলতে পারো। আচ্ছা, এবার চলো আমরা নতুন জিনিসে যাই। আজকে আমরা যেগুলো শিখবো, প্রথম কথা, প্রথমে আমি তোমাদেরকে একটা পয়েন্ট বলছি যে ক্যাপিগেসি অলওয়েজ কোথায় হিসাব করা হয়? সাম্যাবস্থায় হিসাব করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, আমরা তাহলে এখান থেকে বলতে পারি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে, আমরা তাহলে এখান থেকে বলতে পারি বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে আমরা কি বের করব বলতো ভাই? ক্যাপি কমা ক্যাসি বের করি, রাইট। আর যদি বিক্রিয়া সাম্যাবস্থায় না থাকে, তাহলে মনে রাখবা বিক্রিয়া, কারণ সাম্যাবস্থায় তো অলওয়েজ থাকবে না, সাম্যাবস্থায় না থাকে, তখন কি হবে ভাই? তখন হচ্ছে তোমার যেটা হবে, বিক্রিয়া যদি সাম্যাবস্থায় যদি না থাকে, তখন যেটা হবে তোমার, আমরা তখন ক্যালকুলেট করি কিউপি কমা কিউসি। ওকে, দেখো আমি তোমাকে আরেকবার বুঝাই বলি। সাম্যাবস্থায় থাকলে হচ্ছে আমরা হিসাব করি কি? ক্যাপি কমা ক্যাসি। আর যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে আমরা বের করি কি বলতো? কিউপি কমা কিউসি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কিউপি কমা কিউসি এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে বলা হয় তোমার হচ্ছে ভাই বিক্রিয়া অনুপাত। এই জিনিসটাকে কি বলা হয় বলতো ভাই? বিক্রিয়া অনুপাত। ভাই এদের সূত্রটা একদম ক্যাপিক্যাসির মতোই, জাস্ট ডিফারেন্সটা কি বলতো? ডিফারেন্সটা হচ্ছে যে ভাই তোমার এখানে ক্যাপিক্যাসি হিসাব করে আমরা সাম্যাবস্থায়, আর কিউসি কিউপি কে আমরা যে কোনো অবস্থায় হিসাব করতে পারি। হ্যাঁ, মানে যে কোনো অবস্থায় আমরা চাইলে হিসাব করতে পারি। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো এখানে একটা আমরা ওই সেম বিক্রিয়াটাকে নিচ্ছি, এ এ, এটাও ধরো গ্যাসীয় অবস্থায় আছে, বি বি, এটাও ধরো তোমার হচ্ছে ভাই গ্যাসীয় অবস্থায় আছে। আর এখান থেকে সাপোজ ধরো কোনো কারণে সি সি গ্যাসীয় অবস্থা, আর হচ্ছে যে ডি ডি গ্যাসীয় অবস্থা তৈরি হয়েছে। দেখো আমি কিন্তু এখানে একমুখী তীর চিহ্ন দিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু এখনো সাম্য অবস্থায় নাই। তাহলে এখানে আমরা কি বের করবো ভাই? এখানে কিন্তু আমরা বের করবো কিউসি এবং কিউপি। ভাই কিউসির তাহলে ফর্মুলা কি হবে? ভাই হুবহু ক্যাসির মতো, আর কোনো চেঞ্জ থাকবে না, হুবহু কি থাকবে বলতো? ক্যাসির মতো। অর্থাৎ এখানে তুমি সি এর ঘনমাত্রা লিখবা, সি এর মূল সংখ্যাটাকে পাওয়ার হিসেবে তুলে দাও, ডি এর ঘনমাত্রা লিখে ডি এর মূল সংখ্যাকে পাওয়ার হিসেবে তুলে দাও, এ এর ঘনমাত্রা এর মূল সংখ্যাকে পাওয়ার, বি এর মূল ঘনমাত্রা বি এর মূল সংখ্যাকে পাওয়ার হিসেবে তুলে দিছো। অনুরূপভাবে ভাই কিউপি সূত্র তুমি কি পাবা? ভাই ক্যাপির মতো, ক্যাপির মতো, অর্থাৎ পি অফ সি পাওয়ার সি
পি অফ ডি পাওয়ার ডি, পি অফ এ পাওয়ার এ, পি অফ বি পাওয়ার বি। ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি যে কিউসি এবং কিউপির সূত্র কিরকম। ভাই দেখো এগুলো কিন্তু হুবহু ক্যাসি ক্যাপির মতোই, জাস্ট ক্যাসি ক্যাপিকে তুমি হচ্ছে যে সাম্যাবস্থায় ইউজ করতে পারো, আর কিউসি কিউসি আর কিউপিকে আমরা যে কোনো অবস্থায় ইউজ করতে পারি। তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স হচ্ছে আমরা শুধুমাত্র ক্যাসি এবং ক্যাপিকে আমরা হচ্ছে যে ভাই অনলি সাম্যাবস্থায় ইউজ করতে পারি, অনলি আমরা সাম্যাবস্থায় ইউজ করতে পারবো। কিন্তু আমরা এই যে কিউসি এবং কিউপি এই জিনিস দুটাকে আমরা যে কোনো অবস্থায় ইউজ করতে পারবো, যে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে। ওকে, আর এটা কি হবে? শুধু সাম্যাবস্থায় ব্যবহার করা যাবে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই, কারো কোনো এতটুকুতে কোনো সমস্যা নাই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কিউসি কিউপি কখন বের করব, বা কোয়েশ্চন আমার কিভাবে থাকবে? আমি তোমাকে একটা ক্লু দিই। এখানে চলো আমরা একটা ইম্পর্টেন্ট নোট লিখি, খুবই ইম্পর্টেন্ট একটা নোট ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা নোট। সেটা হচ্ছে যে তোমার প্রশ্নে প্রদত্ত বিক্রিয়ায়, প্রশ্নে প্রদত্ত বিক্রিয়ায় যদি সব বিক্রিয়ক, কথাটা খুব ভালো করে লক্ষ্য করো, সব বিক্রিয়ক ও সব উৎপাদের আদি মূল সংখ্যার ভ্যালু, আদি বা শুরুর মূল সংখ্যার ভ্যালু, শুরুর মূল সংখ্যার ভ্যালু, মূল সংখ্যার ভ্যালু বলে দেওয়া থাকে, বলে দেয়া থাকে, তবে কিউসি কমা কিউপি নির্ণয় করব। তাহলে ভাই এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটাগুলো তোমার কিন্তু বইতে লেখা নাই। কারণ আমি যখন ম্যাথ করাবো তখন দেখবা লাস্টের আমরা এই ম্যাথগুলো আমরা প্রথম দিকে করবো না, কারণ এই ম্যাথগুলো একটু একটু তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথ। এগুলো হচ্ছে আমরা যখন লাস্টের দিকে চলে যাব তখন হচ্ছে আমরা এই ম্যাথটা করবো, হ্যাঁ, এই ধরনের ম্যাথ। তাও আমরা জাস্ট একটু যেহেতু পড়ে ফেলতেছি কিউসি কিউপিটা, আমরা এই জন্য জাস্ট এখানে একটু লিখে দিয়েছি তোমাকে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো বলতো ভাই? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা তাহলে পড়ে ফেললাম। কি বলতো? যদি তোমার বিক্রিয়ার মধ্যে, দেখো এখানে কিন্তু সব বিক্রিয়ক এবং সব উৎপাদক দেওয়া থাকতে হবে, এখানে আমি কিন্তু সব কথাটার উপর গুরুত্ব দিচ্ছি, সব কথাটার উপর আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। মানে যদি তোমার সব বিক্রিয়ক এবং সব উৎপাদের শুরুর মূল সংখ্যা, কিসের মূল সংখ্যা বলতো? মানে বিক্রিয়া স্টার্ট হওয়ার সময় যে মূল সংখ্যা, ওইটার যদি ভ্যালু তোমাকে বলে দেয় কোয়েশ্চনের মধ্যে, তাহলে তুমি কি বের করবা? কিউসি কমা কিউপি বলে বের করবা। যদি সাপোজ ধরো তোমার বিক্রিয়ক আছে দুইটা, উৎপাদক আছে দুইটা, তো কোনো কারণে তিনটা জিনিসের মূল সংখ্যা দেওয়া আছে, একটা জিনিসের মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে তুমি কিন্তু কিউসি কিউপি বের করবা না। কিউসি কিউপি তুমি তখনই বের করবা যখন হচ্ছে তোমার সবগুলোর কি দেওয়া থাকবে বলতো ভাই? মূল সংখ্যা দেওয়া থাকবে। আশা করি ভাই আমরা এই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এতটুকু বুঝতে পারছি ভাই। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার ভাই এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কিউসি কিউবি বের করে কি করব? আমি কিউসি কিউবি বের করে আসলে কি আন্ডারস্ট্যান্ডিং এ আসবো? আচ্ছা চলো আমরা দেখি তাহলে আন্ডারস্ট্যান্ডিং মানে কি বুঝবো আমরা এখান থেকে, এটা আমরা আলোচনা করা যাক। সাপোজ ধরো কোনো কারণে তোমার ভাই কিউসির ভ্যালুটা ক্যাসি থেকে বড় হইলো। সাপোজ ধরো তোমার কিউসি ভ্যালুটা কি হলো? ক্যাসি থেকে বড় হইলো। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, ক্যাসি জিনিসটা কি? সাম্যাবস্থায়, মানে ক্যাসি হচ্ছে তোমার সাম্যাবস্থার মধ্যে যে কন্ডিশনটা থাকে। আর কিউসি জিনিসটা কি? এখন বর্তমান অবস্থা, মানে কারেন্ট অবস্থা, মানে যে কোনো অবস্থা, হ্যাঁ। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে কি, দেখো কিউসির ভ্যালুটা ক্যাসি থেকে বড়, তার মানে বর্তমান অবস্থার যে এই তোমার এই এখানে বিক্রিয়া অনুপাতের ভ্যালু, সেটা সাম্যধ্রুব ক্যাসি থেকে বড় আসছে। এই ক্ষেত্রে তাহলে কি হবে? একটা জিনিস দেখো, বর্তমান অবস্থাটা সামনের অবস্থা সাম্যাবস্থা থেকে বেশি হয়ে গেছে। একটা জিনিস দেখো, প্রতিটা বিক্রিয়ায় কি চাই বলতো? প্রতিটা বিক্রিয়ায় চাই হচ্ছে তোমার সাম্যাবস্থা অর্জন করতে। দুনিয়ার সবগুলো বিক্রিয়া কি চায় বলতো? সাম্যাবস্থা অর্জন করতে চায়। এখন এই জিনিসটা এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউসিরা ক্যাসি থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ এটা কিউসির আগে চলে গেছে। তাহলে এটা যদি এটা চাবে কি সাম্যাবস্থায় পৌঁছাইতে, তাহলে এটাকে তখন কি করতে হবে? পিছনে ব্যাক করা লাগবে না। তাহলে যদি কখনো কিউসি যদি ক্যাসি থেকে যদি বড় হয়ে থাকে, তোমার কি হবে বলতো? তাহলে এখান থেকে তুমি ডিসিশন দিবা বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। এখান থেকে কি ডিসিশন দিবা? বিক্রিয়াটি পশ্চাৎমুখী
মুখী হবে। ভাই বিক্রিয়াটা পশ্চাৎমুখী কেন হবে ভাই? খেয়াল করে দেখো, এখানে কিউসিরা ক্যাসি থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ কিউসি হচ্ছে কারেন্ট কন্ডিশন আর ক্যাসি হচ্ছে ভাই সাম্যাবস্থার কন্ডিশন। তো কারেন্ট যে মানে বা বর্তমান যে অবস্থাটা সেটা সাম্যাবস্থা থেকে অনেক আগায় গেছে, তাহলে সেটা সাম্যাবস্থায় পৌঁছানো দরকার, তাহলে সেটাকে কোথায় করতে হবে? পিছনে ব্যাক করা লাগবে না? এই জন্য বিক্রিয়াটা কি হবে তোমার এখানে পশ্চাৎমুখী হবে। অনুরূপভাবে সাপোজ ধরো কোনো কারণে যদি এমন হইতো, ধরো আমি তোমাকে যদি এখানে দেখাই, কোনো কারণে যদি এমন হইতো এটা যদি এই তোমার এখানে কিউপি থাকতো এখানে, তাও জিনিসটা সেম হইতো। দেখো এখানে যদি তোমার কি থাকতো বলো তো, কিউপি থাকতো, এটাও যদি ক্যাপি হয়ে যাইতো, তখনও যদি কিউপিটা যদি ক্যাপি থেকে বড় হয়, অর্থাৎ কিউপি মানে হচ্ছে কারেন্ট অবস্থা, ক্যাপি মানে হচ্ছে সাম্যাবস্থা হিসাব করি, তাহলে বিক্রিয়াটা এক্ষেত্রেও কি হবে? পশ্চাৎমুখী হবে। তাহলে এখান থেকে আমরা এরপরে ইজিলি লিখে দিতে পারি, কোনো কারণে সাপোজ ধরো এমন যদি হয়, কিউসি ধরো ক্যাসি থেকে যদি ছোট হয়, অর্থাৎ কিউসি হচ্ছে তোমার বর্তমান অবস্থা, সেটা ক্যাসি থেকে এখন ছোট আছে, মানে ক্যাসি থেকে সেটা পিছনে আছে, তাহলে সেটাকে ক্যাসিতে পৌঁছাইতে হবে না? তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। বা যদি এমন হয় কিউপি যদি তোমার ক্যাপি থেকে ছোট হয়, তাহলে কি হবে বলো আমাকে? তাহলে কিউপিটা ক্যাপি থেকে ছোট, তাহলে ক্যাপিটাকে টাচ করা দরকার, তাহলে সেই এই দোনোটা ক্ষেত্রেই কি হবে তোমার বলো তো? এই দোনোটা ক্ষেত্রেই বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। বিক্রিয়াটা কি হবে ভাই? সম্মুখমুখী হবে। আশা করি এগুলো বুঝতে পারতেছো ভাই। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। তোমার কি হবে কোয়েশ্চন, আমি তোমাকে বলি। তোমার কোয়েশ্চন হচ্ছে যেটা হবে এই কোয়েশ্চনে যেটা হবে ক্যাপি গ্যাসের ভ্যালু বলে দেওয়া থাকবে। তোমাকে এখানে কিউসি কিউপি বের করতে বলবে, বের করতে বলার পরে বলবে যে তোমার এখানে বিক্রিয়াটার এখন কন্ডিশনটা কি, সেটা কি সামনে আগাবে নাকি পিছনে আগাবে, এই জিনিসগুলো দিয়ে তুমি চেক করবা তখন। তাহলে যদি কিউসি যদি ক্যাসি থেকে ছোট হয় বা কিউপি যদি ক্যাপি থেকে ছোট হয়, তাহলে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। আশা করি এতটুকু বুঝতে পারছি ভাই। তারপর দেখো কোনো কারণে যদি আমার কিউসি যদি ক্যাসির সমান হয়ে যায়, তাহলে কি হবে ভাই? অথবা যদি ধরো তোমার কিউপি যদি ক্যাপির সমান হয়ে যায়, এই ক্ষেত্রে হচ্ছে যে মানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে কি বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে। তো ভাই এগুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এগুলো তোমার বইতে এভাবে আসলে দেওয়া নাই, তাহলে একটু তোমার এগুলো বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, বইতে দেওয়া না থাকলে আসলে জিনিসগুলো জানতে হবে তোমার এখানে। তাহলে আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম। সেটা হচ্ছে আমরা তাহলে ভাই এই যে এই ছকটা আমরা অনেক বেশি মনে রাখবো আর কি। হ্যাঁ, তোমাকে হচ্ছে পরীক্ষায় আসতে পারে, কোশ্চনে ক্যাসি ক্যাপি দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে কিউসি কিউবি বের করতে বলবে, তখন কিউসি কিউবি বের করে তুমি হচ্ছে চেক করা লাগবে কি বলতো, যে তোমার এটা কি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে। আশা করি এটা বুঝতে পারছো ভাই ছকটা। তাহলে আমরা কি কি পড়লাম আমরা যদি একটু দেখে আসি। আমরা প্রথমে হচ্ছে যে গতদিনের পড়াগুলো পড়ছি, পরে হচ্ছে আমরা এখানে দেখলাম হচ্ছে যে ভাই এই একটা কিউসি কিউপি নামে নতুন একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করছি। আমরা বলছিলাম এই দুটো টার্মের নাম হচ্ছে বিক্রিয়া অনুপাত, আর এই দুটো টার্মকে আমি যে কোনো অবস্থায় ইউজ করতে পারি, কিন্তু ক্যাসি ক্যাপিকে আমি শুধুমাত্র সাম্যাবস্থায় ইউজ করব। আর আমরা এখানে এরপরে দেখালাম যে ছকটা যে কিউসি এবং ক্যাসি বা কিউপি বা ক্যাপির মধ্যে সম্পর্কটা কি, একটা যদি আরেকটা থেকে বড় হয় তাহলে কি হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে আরেকটা জিনিস জানতে হবে। এবারে আমাদের আরেকটা জিনিস এবার আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা কয়েকটা কেস পড়বো, বিশেষ করে আমরা 4টা কেস পড়বো। আসো আমরা চলো 4টা কেস পড়বো। এই কেসগুলো আসলে একটু জানা দরকার তোমার, কারণ এই কেসগুলো সম্পর্কে এত ডিটেলসে আসলে আমাদের বইগুলোতে আলোচনা নাই, কিন্তু দেখবা তুমি এডমিশনে আসলে কোয়েশ্চেন আসছে এগুলা থেকে। আচ্ছা, কেস নাম্বার ওয়ান হচ্ছে তোমার সব গ্যাস। এই যে দেখো আমরা যে গুরুত্ব দিচ্ছিলাম না গ্যাসের প্রতি, এগুলো এখন আসবে। দেখো সব গ্যাস মানে কি, আমি এমন একটা বিক্রিয়া নিচ্ছি, সাপোজ ধরো এ হচ্ছে আমার গ্যাস, তারপরে ধরো বিও হচ্ছে আমার এখানে গ্যাস, আর এখান থেকে ধরো সি এবং ডি তৈরি হচ্ছে, এরাও ধরো আমার সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, সিও গ্যাসীয় অবস্থায় এবং আমার ডিও হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ সব হচ্ছে এখন গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখো তো ক্যাসি সূত্রটা কত পাইছি ভাই? আমরা ক্যাসি সূত্র তখন পাইছিলাম এই যে সি এর ঘনমাত্রাকে লিখো, সি এর মূল সংখ্যাকে পাওয়ার আকারে লিখো, ডি এর ঘনমাত্রাকে লিখো, ডি এর মূল সংখ্যাকে পাওয়ার আকারে লিখো, এ এর ঘনমাত্রা এর মূল সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখো, বি এর ঘনমাত্রা বি এর মূল সংখ্যাটাকে পাওয়ার আকারে লিখো। সেম ভাবে আমরা তখন ক্যাপি সূত্রটা কত পাইছিলাম ভাই? ক্যাপি সূত্র আমরা তখন পাইছিলাম হচ্ছে তোমার এই যে সি এর আংশিক চাপ লিখো, মূল সংখ্যা দাও, ডি এর আংশিক চাপ মূল সংখ্যা, এ এর আংশিক চাপ মূল সংখ্যা, বি এর আংশিক চাপ মূল সংখ্যা, এটা আমরা পাইছিলাম। এবার আসো কেস 2। আমি চলো এই জিনিসগুলোকে একটু কপি করি এবং আমরা নিচে নিয়ে আসি। আসো এক সেকেন্ড, তাহলে চলো আমি এটাকে একটু কপি করলাম, নিচে আনতেছি। আসো এবার আমরা কেস 2 আলোচনা করি। কেস 2টা ইন্টারেস্টিং। কেস 2 কেন ইন্টারেস্টিং দেখো, কেস 2 এবার কি হবে, সব গ্যাস হবে না। সাপোজ ধরো কেস 2তে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু গ্যাস থাকবে,
তাহলে এখানের মধ্যে তোমার হচ্ছে গ্যাস থাকবে, তারপরে ধরো তরল থাকবে, আর ধরো কঠিন থাকবে। অর্থাৎ এখানে তিনটা জিনিসই থাকবে। আমরা সবাই জানি তরলকে হচ্ছে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি, আর হচ্ছে তোমার আমরা বলতো কঠিনকে কি দিয়ে প্রকাশ করে থাকি, আমরা হচ্ছে ভাই তোমার এস দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে সাপোজ ধরো আমি এখানে আরো নতুন একটা জিনিস এখানে এগুলো থেকে ধরো সাপোজ এমন হচ্ছে আমি বিটাকে হচ্ছে তোমার লিকুইড করে দিছি। সাপোজ আমি বিটাকে কি করে দিছি ভাই, লিকুইড করে দিছি। আর আমার এখানে ধরো সাপোজ হচ্ছে তোমার ভাই ডি যেটা আছে, এই ডিটাকে ধরো হচ্ছে আমি কত করে দিছি, সলিড করে দিছি, অ্যাস করে দিছি। অর্থাৎ আমি কি করলাম এখানে বলো তো, এই যে এবার আমার এখানে দেখো আগেরটাতে তো সবগুলো গ্যাস ছিল, আর এবার আমরা যেটা করলাম এখানে আমরা একটাকে লিকুইড করে দিছি, একটাকে আমরা সলিড করে দিছি। এবার আমরা দেখতে যাচ্ছি ক্যাপিগেসের সূত্রে কি চেঞ্জ আসবে। আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, যদি কখনো ধরো গ্যাস আছে, আবার গ্যাসের সাথে সাথে তরল এবং কঠিনও আছে, খেয়াল করে দেখো গ্যাস আছে, এই গ্যাসের সাথে সাথে তরলও আছে, আবার গ্যাসের সাথে সাথে কঠিনও আছে। তাহলে গ্যাসের সাথে সাথে তোমার যদি তরল এবং কঠিন থাকে, তাহলে তুমি হচ্ছে ভাই তরল এবং কঠিনকে কাউন্ট করবা না। তাহলে আমরা কি করবো না, আমরা এখানে তাহলে নোটটা লিখে দিই। কেন কাউন্ট করবো না এগুলো এখন জানার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো অনেক বিস্তারিত বিষয়, এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে নাই। জাস্ট তুমি এতটুকু জেনে রাখো যে বিশেষ করে আমি যদি একটু করে বলি, আসলে এই গ্যাস থাকলে বাকিদের সক্রিয় ভরটা 1 হয়ে যায়। কেন 1 হয় এগুলো এখন দেখার দরকার নেই, জাস্ট আমি যতটুকু বলতেছি ততটুকু জেনে রাখো। তাহলে মনে রাখবা কি, যদি গ্যাসের সাথে যদি গ্যাসের সাথে তরল এবং কঠিন পদার্থ থাকে তবে তরল ও কঠিন পদার্থকে কাউন্ট করব না। তরল ও কঠিন পদার্থকে কাউন্ট করব না। তার মানে দেখো এখানে বিটা তোমার তরল পদার্থ না, তাহলে যেখানে যেখানে সূত্রের মধ্যে বি আছে সুন্দর মতো মুছে দাও। ডিটা তোমার কি সলিড পদার্থ, মানে সলিড না কঠিন না, ডিটাকে এভাবে করে মুছে দাও। সো এই সূত্রটা তোমার দাঁড়াই গেলে ক্যাসের সূত্রটা এরকম। অনুরূপভাবে তাহলে ডিটাকে মুছে দাও, এবং তুমি তাহলে সেম ভাবে তুমি হচ্ছে বিটাকেও এখানে মুছে দাও। এটা দাঁড়াই গেল সূত্র। ওকে, তাহলে এখন নতুন সূত্র দেখো, এখানে ক্যাসির নতুন সূত্র বেড়ে গেছে, ক্যাপির নতুন সূত্র বেড়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষজন জানে না এবং ভুল করে ফেলে। তাহলে এখান থেকে মনে রাখবা, যদি তোমার এখানে ভাই তরল, মানে প্রথম কথা গ্যাস থাকতে হবে, গ্যাসের সাথে যদি তোমার তরল এবং কঠিন দুইটা থাকে, তাহলে কি হবে বলো তো, তরল এবং কঠিনকে তুমি কি করে দিবা, বাদ করে দিবা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে চলো কেস নাম্বার 3-তে যাই ভাই। কেস নাম্বার 3-তে কি হবে চলো আসো দেখি। তাহলে একটা কাজ করি, চলো আমরা এই জিনিসটাকে আমরা একটু করে চলো আমরা কপি করে নিয়ে যাই, হ্যাঁ, নেক্সট পৃষ্ঠায়। তাহলে এই জিনিসটাকে চলো আমরা একটু কপি করলাম আমরা, তাহলে এখানে আমাদের নেক্সট পৃষ্ঠায় আসো পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবার এখানে কাহিনী দেখো কি, এবার এখানে কাহিনী হচ্ছে কোনো গ্যাস থাকবে না। সাপোজ ধরো কেস নাম্বার এটাকে আমরা 3 দিব, তাহলে এখানে আমরা লিখবো গ্যাস নেই, মানে অর্থাৎ আমরা কেস নাম্বার 3 লক্ষ্য করে দেখো, এখানে এটাও ইন্টারেস্টিং একটা কেস। এখানে হচ্ছে কি হবে ভাই, গ্যাস থাকবে না কোনো, অর্থাৎ এই এক সেকেন্ড, তাহলে চলো আমরা এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, 3 নম্বর কেসটা তাহলে আমরা আলোচনা করবো কি, এখানে কোনো গ্যাস নেই, শুধু তরল ও কঠিন আছে, শুধু তরল ও কঠিন আছে। ওকে, আচ্ছা, তার মানে এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো গ্যাস থাকবে না, এখানে কোনো গ্যাস থাকবে না। তার মানে ধরো সাপোজ এটা হচ্ছে তোমার তরল, এটাও তোমার তরল, এটাও ধরো তোমার তরল, কিন্তু এটা ধরো যাক তোমার হচ্ছে ভাই সলিড। অর্থাৎ এখানে দেখো এখানে কিন্তু কোনো গ্যাস নাই, তাহলে এখানে তরল এবং কি আছে বলতো, সলিড আছে। একটা জিনিস দেখো এখানের মধ্যে একটু ফ্লো চার্টটা লক্ষ্য করে দেখো, গ্যাস আমরা জানি গ্যাস হচ্ছে যে সবার লাস্টে থাকে, তরল মাঝখানে থাকে, কঠিন হচ্ছে আগে থাকে। আমরা জিনিসটা কিভাবে করে লিখছি, তাহলে গ্যাস থাকলে তরল এবং কঠিনকে তুমি কাউন্ট করবা না। সেম ভাবে তরল, গ্যাস নাই কিন্তু তরল আছে, তরল থাকলে কঠিনকে তুমি কাউন্ট করবা না। জিনিসটা বুঝো, ফ্লো চার্টটা বুঝো। তোমার যদি গ্যাস থাকে তাহলে তুমি তরল এবং কঠিনকে কাউন্ট করবা না। তোমার যদি গ্যাস না থাকে, শুধু যদি তরল কঠিন থাকে, তাহলে তরলকে কাউন্ট করবা, কঠিনকে কাউন্ট করবা না এই ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে দেখো তো কঠিন কি আছে, সি আছে না, তাহলে যেসব জায়গায় তুমি সি দেখবে এগুলো মুছে কি করো, মুছে দাও। তাহলে যেসব জায়গায় সি থাকবে এগুলো কি করো, মুছে দাও। তাহলে ক্যাসি সূত্র হয়ে গেল এটা। কি ব্যাপার, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্যাসি সূত্র দাঁড়িয়ে গেল এটা। তাহলে এটা একটু ভালো করে মনে রাখবা ভাই। তাহলে আমি চলো এটাকে একটু করে এই পাশে লিখে দিই, ডি এর ডি
কত হবে তাহলে এখানে ডি, এবং এটার মোল সংখ্যা হবে ডি। আর এটাকে চলো আমরা একটু এই পাশে মুছে এদিকে লিখে দিই। তাহলে জিনিসটা বুঝো ভাই, তাহলে জিনিসটা বুঝো, সেটা হচ্ছে ভাই তোমার যদি তরল থাকে এবং শুধু কঠিন থাকে তাহলে তুমি কঠিনটাকে কাউন্ট করবা না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই শুধু কঠিন থাকলে শুধু সবগুলো কঠিনকে তুমি কাউন্ট করবা। ওকে, তাহলে এখান থেকে আমরা নোট লিখে দিই। নোটটা কি, তরল কমা কঠিন থাকলে কঠিনকে কাউন্ট করব না, কঠিনকে কাউন্ট করব না। ওকে, আচ্ছা, তাই শুধু শুধু কঠিনের জন্য আমি আর দেখাচ্ছি না, কারণ শুধু কঠিনের জন্য কি হবে বলতো, শুধু কঠিনের জন্য যেটা হবে সেক্ষেত্রে তুমি সবাইকে কাউন্ট করবা, কারণ এখানে তো আর কোনো তরল বা গ্যাস নাই, শুধু কঠিন পদার্থই আছে, রাইট? ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তারপর যদি দেখতে চাও আমি একটু করে দেখাই দিই তাহলে এখানে, তারপর যদি কারো খটকা থাকে, এক সেকেন্ড। হ্যাঁ, তারপরে চলো আমি একটা কেস দিয়ে দেখাই দিই। কেসটা হচ্ছে, সাপোজ ধরো কেস নাম্বার 4 সব হচ্ছে কঠিন, তাহলে কিন্তু সবাই কাউন্ট হবে। হ্যাঁ, কেস নাম্বার 4 সব হচ্ছে তোমার কঠিন, তাহলে সবাইকে তুমি কি করে দাও, সলিড এস করে দাও, তাহলে কিন্তু এবার সবাই কাউন্ট হবে, এবার কিন্তু কেউ বাদ যাবে না। ওকে, এবার কিন্তু সবাই কাউন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি কেস নাম্বার 4ও বুঝতে পারছি। এবার আসো কেস নাম্বার 5, কেস নাম্বার 5টা আরো ইন্টারেস্টিং, এবং কেস নাম্বার 5 থেকে হচ্ছে তোমার একটু কোয়েশ্চনটা পেঁচাবে তোমাকে। দেখো, কেস নাম্বার 5 হচ্ছে যে যদি অ্যাকুয়াস থাকে, অর্থাৎ জলীয় দ্রবণকে আমরা কিভাবে প্রকাশ করি, অ্যাকুয়াস দিয়ে, রাইট? জলীয় দ্রবণকে আমরা কিভাবে প্রকাশ করি, অ্যাকুয়াস দিয়ে প্রকাশ করি। অ্যাকুয়াস আমরা সবাই জানি, তরলকে আমরা লিকুইড, সলিডকে আমরা, কঠিনকে আমরা সলিড, আর হচ্ছে আমরা গ্যাসকে হচ্ছে জি দিয়ে প্রকাশ করি। অনুরূপভাবে আমরা জলীয় দ্রবণকে আমরা অ্যাকুয়াস দিয়ে প্রকাশ করি। সাপোজ ধরো আমরা এখানে বিক্রিয়াটা নিচ্ছি, ধরো এ গ্যাস, কোনো কারণে ধরো বি এটাও গ্যাস। সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে কোনো কারণে এখান থেকে সি নামক একটা অ্যাকুয়াস একটা দ্রবণ তৈরি হয়েছে তোমার এখানে। সাপোজ ধরে নাও এখান থেকে হচ্ছে তোমার এখানে, সাপোজ ধরো সি নামের একটা অ্যাকুয়াস জিনিস তোমার এখানে তৈরি হয়েছে, আর এখানে ধরো ডি আছে, এটা ধরো গ্যাস। ভাই কোনো কারণে যদি অ্যাকুয়াস থাকে, কোনো কারণে যদি কি থাকে বলতো, অ্যাকুয়াস যদি থাকে, অ্যাকুয়াস সম্পর্কে তোমাকে কিন্তু ডাটা দেওয়া থাকবে। তারপরে তুমি কি লিখে দিবা, অ্যাকুয়াস থাকা মানে হচ্ছে যে ক্যাসি নির্ণয়যোগ্য নয়। অ্যাকুয়াস থাকলে কি করা যায় না বলতো, ক্যাসি ক্যাপির মানটা বের করা যায় না। কেন বের করা যায় না, আপাতত তখন দরকার নাই জানার, জাস্ট এতটুকু জেনে রাখো যে নির্ণয়যোগ্য নয়। এগুলো পরে পড়বা, হ্যাঁ, কারণ আসলে তোমাদের এই জিনিসগুলো এখন এখানে নাই, এই জিনিসটাই নাই, আমরা তাও এখানে একটা জিনিস চেষ্টা করতেছি পড়াই দেওয়ার। তাহলে আসো আমরা জিনিসটা বুঝিয়ে আসো, যদি কোনো কারণে যদি অ্যাকুয়াস থাকে, কোনো কারণে যদি কি থাকে ভাই, একটাও যদি অ্যাকুয়াস থাকে, তাহলে কি হবে না, ক্যাপিকেসি কি করা যাবে না, বের করা যাবে না। তোমাকে কিন্তু ক্যাপিকেসি বের করার জন্য ডাটা দেওয়া থাকবে, আর অ্যাকুয়াস দেওয়া থাকবে। অ্যাকুয়াস দেওয়া আছে মানেই তোমার কি করা যাবে না বলো তো, এখানে এটার হচ্ছে যে ক্যাপিকেসি নির্ণয় করা যাবে না। আচ্ছা, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইবার আসো জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখি, অনেক সময় কোয়েশ্চনে কি হয়, কোনো ধরনের অবস্থায় তোমার উল্লেখ থাকে না, অর্থাৎ গ্যাস নাকি সলিড নাকি তরল কোনো কিছু উল্লেখ থাকে না। তো কোয়েশ্চনে যদি কোনো কোনো অবস্থা যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা সবাইকে কি ধরে নিব, বাই ডিফল্ট আমরা গ্যাসীয় অবস্থা ধরে নিব। তাহলে আমরা চলো এখানে একটা নোট লিখে দিই। তাহলে নোটটা কি, কোয়েশ্চনে যদি যৌগগুলোর ভৌত অবস্থা উল্লেখ না থাকে, ভৌত অবস্থা উল্লেখ থাকলে তো ভালো, আর যদি কোনো কারণে যদি ভৌত অবস্থা মানে এই যে তরল কঠিন এগুলা উল্লেখ না থাকে তবে বাই ডিফল্ট গ্যাসীয় ধরে নিব, বাই ডিফল্ট গ্যাসীয় ধরে নিব। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে দিলাম ভাই এখানে আমরা, কারণ এই ক্ষেত্রে আসলে তো বুঝতেই পারতেছো ক্যাপিকেসির অঙ্কগুলো করার জন্য তাহলে কিন্তু এই যে তোমার কি অবস্থায় আছে সেটা কিন্তু জানানো অনেক জরুরি, কারণ কি অবস্থায় আছে এটার উপর ভিত্তি করে কিন্তু সূত্রগুলো কি হয়ে যায় বলতো, সামান্য চেঞ্জ হয়ে যায়। এটা তো আমরা মাত্রই দেখে আসলাম এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই জিনিসটা শিখে পেলাম, যদি কখনো আমার কি না থাকে ভাই, তোমার হচ্ছে যে ভাই যদি আমার কোশ্চেনে কখনো
এই ভৌত অবস্থা উল্লেখ না থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, বাই ডিফল্ট গ্যাসীয় অবস্থা ধরে নিব। আচ্ছা, আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, এবং এতটুকু পর্যন্ত বুঝতে আসলে আমাদের কারো কোনো সমস্যা নেই, আমরা বেশ অনেক কিছুই পড়ে ফেলছি আজকে। আচ্ছা, তাহলে চলো আমরা এরপরে যাই। এরপরে আমরা চলো একটা সতর্কতা নিয়ে আলোচনা করি। পোলাপান একটা জায়গায় ভুল করে, আমরা একটা চলো সতর্কতা নিয়ে আলোচনা করি। সতর্কতা, এই জিনিসটা আসলে খুবই একটা মারাত্মক ভুল করে মানুষজন এখানে। এই জিনিসটা তোমার একটু খেয়াল রাখতে হবে। আমি তোমাকে একটা কোয়েশ্চন জিজ্ঞেস করি এখানে আগে, হ্যাঁ? কোয়েশ্চনটা হচ্ছে কি? কোয়েশ্চনটা হচ্ছে যে এখানে সাপোজ ধরো আমি এখানে নাইট্রোজেনকে দিলাম, যেটা গ্যাসীয় অবস্থায় আছে। এখানে আমি এটার সাথে 3 মোল হাইড্রোজেনকে বিক্রিয়া করাচ্ছি, গ্যাসীয় অবস্থায় আছে। এখান থেকে ধরো তোমার তৈরি হচ্ছে 2NH3। এখান থেকে সাপোজ তৈরি হচ্ছে তোমার কি বলতো, 2NH3 গ্যাসীয় অবস্থা তৈরি হচ্ছে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তারপরে এখানে সাপোজ ধরো আমি এবার কি করলাম, এবার আমি এখানে সবার সাথে এই 3 দিয়ে ভাগ করে দিলাম। সবাই এই বিক্রিয়াটাকে আমরা করে দিয়ে ভাগ করে দিলাম 3 দিয়ে, তাহলে এটা 1/3 হয়ে যাবে। আর 3 এ 3 কাটা গিয়ে এটা 1 হয়ে যাবে। আর এখানে কত থাকবে বলতো, 2/3 থাকবে, রাইট? তাহলে জাস্ট আমি এখানে কি করলাম বলতো, এই বিক্রিয়াটাকে আমরা জাস্ট 3 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। অথবা আমি একটা কাজ করি, চলো প্রথমে যে বিক্রিয়াটা আছে সেটাকে আমি চলো উল্টা করে লিখলাম। অর্থাৎ প্রথমে যে বিক্রিয়াটা ছিল, অর্থাৎ এটাকে আমি উল্টা করে লিখলাম, অর্থাৎ 2NH3 গ্যাসীয় অবস্থা, এটাকে জাস্ট আমি উল্টা করে লিখলাম। এটাকে চলো আমি একটু করে উল্টা করে লিখলাম, অর্থাৎ আমি এটাকে উল্টাই দিলাম। তাহলে এখান থেকে পাবো আমরা N2 গ্যাস, এবং হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 3H2 গ্যাস। তাহলে জিনিসটা বুঝো, আমরা এখানে 3টা কাজ করছি। একটা কাজ কি, একটা কাজ হচ্ছে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে দিছি, বা আমরা 1/3 এটাকে 3 দিয়ে ভাগ করেও বলতে পারো, অথবা 1/3 দ্বারা গুণ করাও বলতে পারো, অথবা হচ্ছে আমরা কি করছি, আরেকটা হচ্ছে যে আমরা উল্টাই দিছি। এবার আমি তোমাকে একটা কোয়েশ্চন করতেছি। কোয়েশ্চনটা হচ্ছে যে এই 3টা ক্ষেত্রেই দেখো বিক্রিয়াটা কিন্তু ঘুরাই ফেরাই কিন্তু সেম জিনিসই, আমি জাস্ট একটু যোগ বিয়োগ গুণ ভাগ করছি এখানে। আমি যদি তোমাকে এখন কোয়েশ্চন করি, এইখানে 3টা যে আমি বিক্রিয়া লিখছি, প্রত্যেকটা বিক্রিয়ার ক্যাপিকেসি কি সমান হবে কিনা, প্রত্যেকটা বিক্রিয়ার ক্যাপিকেসি কি সমান হবে কিনা। অর্থাৎ আমি তোমাকে কোয়েশ্চনটা করতে যাচ্ছি কি, সাপোজ ধরো প্রথম বিক্রিয়াটা থেকে তুমি কি বের করছো, ক্যাপি কমা ক্যাসি বের করছো। আবার দ্বিতীয় বিক্রিয়াটা থেকেও তুমি কি বের করছো, ক্যাপি কমা ক্যাসি বের করছো। তৃতীয়টা থেকেও তুমি কি বের করছো, ক্যাপি কমা ক্যাসি বের করছো। আমি এখন তোমায় কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এই 3টা বিক্রিয়ার ক্যাপিকেসি সমান হবে কিনা। তুমি একটু আগে চিন্তা করো, আমি চলো তোমাকে উত্তরটা দিয়ে দিই। উত্তরটা হচ্ছে ভাই, জীবনেও এদের মানটা কি হবে না ভাই, সমান হবে না। তাই আমি তাহলে প্রথমেই বলে দিই এখানে, উপরোক্ত 3টি বিক্রিয়ার, উপরোক্ত 3টি বিক্রিয়ার ক্যাপিকেসি এর মান কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। এখন তুমি বলবা ভাই বিক্রিয়া তো সেম, সমান হচ্ছে না কেন? আমি দেখাবো জিনিসটা এখানে। তাহলে আপাতত আমার কথাটা একটু বিশ্বাস করো, যে সেটা কি, উপরোক্ত 3টা বিক্রিয়ার ক্যাপিকেসি কখনোই কি হবে না, মানটা কখনোই তোমার সমান হবে না। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমি তোমাকে জিনিসটা তাহলে বলি, এখান থেকে তাহলে আমরা কি শিখবো? এখান থেকে আমরা এই জিনিসটাই শিখবো। সাপোজ ধরো তোমার কোয়েশ্চনের মধ্যে 2 নম্বর বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে 2 নম্বর বিক্রিয়াটার তুমি কি করো, ক্যাপিকেসি বের করো। পোলাপাইন কি করে জানো, পোলাপাইন বলে যাচ্ছে এখানে তো 1/3 আছে, জিনিসটা দেখতে অসুন্দর দেখাচ্ছে, সবাইকে আমি 3 দ্বারা গুণ করি। এই কাজ ভুলেও তুমি করবা না, কারণ 3 দ্বারা গুণ করলে কিন্তু ক্যাপিকেসি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, যে সাপোজ ধরো কোয়েশ্চনে তোমার 2 নম্বর বিক্রিয়াটা দেওয়া আছে, কোয়েশ্চনে তোমার যেভাবে বিক্রিয়াটা দেওয়া থাকবে সেই অনুসারে তুমি ক্যাপিকেসি বাই করবা। আলাদা পাক নামি করে তুমি কাউরে দিয়ে গুণ করার দরকার নাই। আমরা নিজেরা কোনো বিক্রিয়া কোনো কি আনবো না, চেঞ্জ করবো না। অর্থাৎ কোয়েশ্চনে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমরা এখানে করব। ভাই এটা এটা নোট ডাউন করো ভাই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই, কারণ মানুষ এটা ভুল করে। তাহলে এখান থেকে আমরা কি শিখবো, আমরা এখান থেকে শিখবো কোয়েশ্চনে যেভাবে বিক্রিয়া দেওয়া থাকবে, যেভাবে দেওয়া থাকুক, সুন্দর অসুন্দর তোমার বিচার করার দরকার নাই, যেভাবে বিক্রিয়া দেওয়া থাকবে, যেভাবে বিক্রিয়া দেয়া থাকবে সে অনুসারে, সে অনুসারে ক্যাপি কমা ক্যাসি নির্ণয় করি। নিজেরা কোনো চেঞ্জ করব না, নিজেরা কোনো চেঞ্জ করব না। এটা ভাই ভালোভাবে মাথায় গেঁথে ফেলো, পোলা ভাই এটা কিন্তু ভুল করে ফেলে মানুষজন। কি করে এটা মানুষজন হচ্ছে যে এখানে এই যে 3 দিয়ে একটা গুণ করে দেয় আর কি, হ্যাঁ,
মানে বলে যে ভাই পূর্ণ সংখ্যা দেখলে সুন্দর লাগে, এখানে সুন্দর লাগার কিছু নেই ভাই, সুন্দর লাগলে নাম্বারটা অসুন্দর পাবা। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে আমরা এটাকে স্টার মার্কস দিয়ে দিই। হ্যাঁ, এবার চলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করি ভাই বেসিক্যালি তাহলে এখানে আসলে সমান হচ্ছে না কেন, মানে আমরা তো বলে দিছি মুখের কথায় যে সমান হচ্ছে না। চলো আমরা তাহলে এখন ব্যাখ্যা করার চেষ্টা করি যে বেসিক্যালি তাহলে আসলে এই তিনটা বিক্রিয়ার ক্যাপি গ্যাসিগুলা সমান হচ্ছে না কেন। চলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। আসো, তাহলে আমরা চলো প্রথমে আগে কি করি, চলো আমরা আগে এই বিক্রিয়াটাকে নিই। সাপোজ আমরা এই বিক্রিয়াটাকে নিছি, এখানে আমরা চলো এখানে কপি পেস্ট করলাম এটাকে। ওকে, তাহলে চলো এটাকে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এই বিক্রিয়াটার জন্য আমি হচ্ছে এখন যদি ক্যাসি বের করতে চাই, ক্যাসি ক্যাসি কত হবে ভাই আমাকে বলো তো। এই বিক্রিয়াটার জন্য উৎপাদক এখানে এই NH3 না, তাহলে এখানে NH3 ঘনমাত্রাকে আমরা বসাবো। NH3 মূল সংখ্যা কত 2, তাহলে এটা পাওয়ার হিসেবে চলে যাবে, রাইট। আর এখানে বিক্রিয়ককে N2, তাহলে N2 এর ঘনমাত্রাকে আমরা এখানে বসাবো। আর এখানে আমরা H2 এর ঘনমাত্রাকে বসানোর পরে পাওয়ার দিব 3, কারণ দেখো H2 আগে মূল সংখ্যা কত 3 আছে এখানে। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। অনুরূপভাবে আমি যদি তোমাকে বলতাম ক্যাপি কত হবে, তখন তুমি ক্যাপির ভ্যালুটা কত বলতো আমাকে। ক্যাপির ভ্যালু বলতা ভাই ক্যাপি হবে উৎপাদক এখানে NH3, তাহলে উৎপাদের আংশিক চাপ স্কয়ার, তারপর হচ্ছে বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল, এখানে হচ্ছে যে ভাই আপনার H2 এর উপরে কিউব থাকবে এখানে। ওকে, আচ্ছা এখানে এতটুকু বুঝতে পারছি আমরা। এবার চলো আমরা এই থার্ড বিক্রিয়াটাকে আগে আমরা আনি, তারপর আমরা কনক্লুশনে যাবো তো কিছু, ওই জন্য আগে আমরা চলো থার্ড বিক্রিয়াটাকে এখানে আনলাম আমরা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি খেয়াল করে দেখো, ফার্স্ট বিক্রিয়াটার সাথে এই নিচের বিক্রিয়াটার পার্থক্যটা কোথায়, মানে এই বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়াটার পার্থক্যটা কোথায়। এই বিক্রিয়াটাকে তুমি যদি সম্মুখমুখী বিক্রিয়া বলো, এই বিক্রিয়াটাকে তুমি যদি সম্মুখমুখী বিক্রিয়া বলো, এই বিক্রিয়াটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া, রাইট। এই বিক্রিয়াটা হচ্ছে তোমার এখানে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে জিনিসটা বুঝো, এটাকে তুমি যদি সম্মুখমুখী বিক্রিয়া বলো উপরেরটাকে, নিচেরটাকে তোমার কিন্তু অবশ্যই কি বলতে হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া বলতে হবে। যেমন এই বিক্রিয়াটা এখন যদি তুমি এটার যদি ক্যাসি বের করতে চাও, এটার ক্যাসি কত হবে দেখো, এইখানে কিন্তু পশ্চাৎমুখীটার জন্য উৎপাদক কিন্তু N2 এবং H2 এটার কিউব হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু নিচে থাকবে তোমার এখানে NH3 এটার স্কোয়ার হবে, রাইট। দেখো উল্টাই গেছে কিন্তু, সমান না কিন্তু, দেখছো ধরনটা কিন্তু সমান না, কারণ এবার এটার জন্য এটা উৎপাদ হয়ে গেছে। অনুরূপভাবে তোমার এখানে ক্যাপিটালে কত পাবা, উল্টাই দাও, দেখো এখানে তাহলে এখানে কত হবে P of N2 ইন্টু P of H2 এর কিউব ডিভাইডেড বাই P of NH3 এটার স্কোয়ার। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা আমরা একটা কাজ করি, চলো সম্মুখমুখী বিক্রিয়াটাকে আমরা যদি ক্যাসি ক্যাপি বলি, পশ্চাৎমুখীটাকে আমরা চলো বলতেছি ক্যাসি স্টার আর ক্যাপি স্টার। মানে আমরা ক্যাসি স্টার দ্বারা তাহলে কি বোঝানো হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার তোমার হচ্ছে এই পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক, আর ক্যাসি দ্বারা বোঝানো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার। তাহলে এদের মধ্যে যদি আমি একটা সম্পর্ক বের করতে চাই, কিভাবে সম্পর্কটা বের করবো আসে দেখি আমরা। দেখো তো এরা একজন আরেকজনের উল্টা না, তাহলে এখান থেকে বেসিক্যালি তুমি কি লিখতে পারো বলো তো, এখান থেকে বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কনভার্সন তুমি আনতে পারো, পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক ইকুয়ালস টু 1 বাই সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। খেয়াল করে দেখো এটাই হয় কিনা, দেখো এটাকে তুমি উল্টাই দাও, দেখো এটা পেয়ে যাচ্ছ, ক্যাসি পেয়ে যাচ্ছ। অনুরূপ ভাবে তুমি তাহলে আরেকটা কি লিখতে পারো এখানে, সেম ভাবে ক্যাপি স্টার ইকুয়ালস টু কত 1/ক্যাপি। দেখো এখানে এটাকে উল্টাই দাও, এটাকে তুমি উল্টাই দাও, দেখো এখানে ক্যাপি স্টার পেয়ে যাবা, তার উপরে নিচে করে দাও জাস্ট। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট দুইটা সূত্র পেয়ে গেলাম ভাই, খুবই ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে বুয়েটে ম্যাথও আসছে, আমরা এই সূত্রটা ইউজ করে আমরা বুয়েটের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। আশা করি জিনিসটা এখন আমরা বুঝতে পারছি। তাহলে আমি প্রথমে তোমাকে একটু করে বলি, এখানে আসলে তাহলে ক্যাসি দ্বারা কি বোঝানো হচ্ছে, ক্যাসি এবং ক্যাপি দ্বারা বোঝানো হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক, সম্মুখমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। অনুরূপভাবে ক্যাসি স্টার বা ক্যাপি স্টার এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা তো এখন বুঝলাম যে আসলে ভাই বেসিক্যালি এটা উল্টা হয়ে যাওয়ার কারণে এটা সমান হচ্ছে না। তাহলে এখন ভাই 2 নাম্বারটা কি দোষ করলো, চলো আমরা 2 নাম্বারটাও দেখে আসো। তাহলে আমরা চলো একটা কাজ করি, তাহলে এটা যেহেতু আমরা অলরেডি লিখেই ফেলছি, এটাকে চলো আমরা
এই টোটাল জিনিসটাকে আমরা কপি করে একটু নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই। আচ্ছা, আমরা তাহলে নেক্সট একটা নতুন পৃষ্ঠা অ্যাড করলাম, আমরা চলো এখানে নিয়ে আসছি এটাকে। আমরা তাহলে চলো এইটাকে হচ্ছে আমরা মুছে দিই। আমরা ক্যাপিসিটা পাইছি এখানে, স্টারটাকে আমরা মুছে দিতে পারি। হ্যাঁ, আসো আমরা এরপরে এই 2 নম্বর বিক্রিয়াটাকে আনি। আমরা এখন দেখাই যে 2 নম্বর বিক্রিয়াটাতে কি সমস্যা হয়েছে, মানে 2 নম্বর বিক্রিয়ার ক্যাপিসি কেন সমান হয় নাই। ওকে, চলো আমরা এটা দেখাই এখন। আসো তাহলে 2 নম্বর বিক্রিয়াটাকে আমরা নিলাম তো এখানে। আসো আমরা 2 নম্বর বিক্রিয়ার জন্য এবারে ক্যাসি ক্যাপি বের করি। আসো 2 নম্বরের জন্য আমরা যদি ক্যাসি বের করতে চাই, দেখো তো ক্যাসি কত আসবে এখানে। উৎপাদককে NH3 না, তাহলে এখানে উৎপাদক লেখো NH3 লেখো। কিন্তু প্রবলেমটা কি দেখো তো, NH3 এর উপর এখানে কিন্তু মোল সংখ্যা কিন্তু এবার 2/3, তাহলে পাওয়ারে কত উঠবে 2/3 উঠবে। ওকে, আর এখানে দেখো তো তোমার এখানে এই বিক্রিয়ক কত N2, N2 এর উপরে দেখো N2 এর আগে মোল সংখ্যা কত আছে 1/3, তাহলে পাওয়ারে কিন্তু 1/3 উঠবে। আর এখানে আছে H2, এখানে তাহলে H2 বসাও। এখন তুমি নিজেই লক্ষ্য করো ভাই, এই যে এটার ক্যাসি আর এটার ক্যাসি কি সমান? জীবনও না ভাই, কারণ এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে 2/3, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে 1/3, এখানে কিউব, এখানে 1, তাহলে জীবনে এই ভ্যালুটা কি হবে না, সমান হবে না। সেম ভাবে তুমি যদি ক্যাপির এটাকে যদি লিখতে চাও, ক্যাপিটাকে তুমি যদি লিখতে চাও এখানে, সাপোজ ধরো এখানে ক্যাপিটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে কত আসবে এখানে আমার পি অফ NH3, এটার দেখো পাওয়ার হয়ে যাবে 2/3, আবার পি অফ N2 এটার পাওয়ার হয়ে যাবে 1/3, আবার ইনটু হবে তোমার কত এখানে বলো পি অফ H2। ভাই এরকম কেন হয়েছে? কারণ এখানে দেখো 1/3 আছে, 1/3টা পাওয়ার চলে গেছে, 2/3 আছে, 2/3টা পাওয়ার হিসেবে এসে গেছে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে একটা জিনিস আমাকে একটু করে বলো, প্রথম বিক্রিয়াটা আর দ্বিতীয় বিক্রিয়াটার মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো একটা জিনিস, তুমি দ্বিতীয় বিক্রিয়াটা কিভাবে পাইছো জানো? এই দ্বিতীয় বিক্রিয়াটা প্রথম বিক্রিয়া থেকে 1/3 দ্বারা গুণ করে, 1/3 দ্বারা কি করে বলো তো, গুণ করে। অর্থাৎ প্রথম বিক্রিয়াটাকে যখন তুমি 1/3 দ্বারা গুণ করছো, দেখো এটাকে যদি তুমি 1/3 দ্বারা গুণ করো, তখনই কিন্তু তুমি দ্বিতীয় বিক্রিয়াটা পাইছো। তাহলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, প্রথম বিক্রিয়া থেকে দ্বিতীয় বিক্রিয়া তুমি কিভাবে পাইছো? এই 1/3 দ্বারা গুণ করে। আসো আমরা এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে চাচ্ছি। কি সম্পর্ক আমি তোমাকে বলি, একটা কাজ করি, চলো আমরা এইটাকে আমরা ক্যাসি না লিখে, যেহেতু উপরেটাকে আমরা ক্যাসি লিখছি, এটাকে চলো আমরা লিখি ক্যাসি নিউ, ক্যাসি নিউ লিখলাম। আর এটাকে চলো আমরা তাহলে নাম দিই ক্যাপি নিউ। আচ্ছা, এটা কাজ করতে পারতাম তো, তাহলে এটাকে চলো আমরা একটু এই পাশে নিয়ে যাই। চলো আমরা তাহলে এইটাকে নাম দিয়ে আসো। খুবই ইন্টারেস্টিং পড়াগুলো ভাই, কারণ এগুলো তো আসলে একটু মজার পড়া আছে। তাহলে চলো আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসি এবং এটার নাম আমরা দিই চলো ক্যাপি নিউ। তাহলে আমরা গুণ করার পরে যেটা পাইছি সেটাকে আমরা বলতেছি ক্যাসি নিউ আর ক্যাপি নিউ। চলো আমরা এদের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো তো এখানে, তোমার এখানে তুমি কি পাচ্ছ এখানে ভাই? আমরা যদি কোনো কারণে একটা জিনিস দেখো, এখানে আমরা কি করতে পারি, এটা যেটা আছে না, এটাকে দেখো এভাবে লেখা যায় কিনা কোনো কারণে। এই NH3 কে আমরা পাওয়ার এটার স্কোয়ার রাখতেছি, আমরা এখানে N2 উপরে পাওয়ার 1 রাখতেছি, আর এখানে আমরা H2 উপরে পাওয়ার কিউব রাখতেছি। আর আমরা যেটা করলাম, এই টোটালটার এখানে বাইরে আমরা পাওয়ার 1/3 নিয়ে আসছি। খেয়াল করে দেখো তো কি করছি এখানে, এই যে এখানেও 1/3 ছিল, এখানেও 1/3 ছিল, তাহলে আমরা এই 1/3টা আমরা বাইরে নিয়ে আসছি। এখানেও আমরা দেখো 1/3টা আমরা বাইরে নিয়ে আসছি, জন্য এটা 1 হয়ে গেছে। কিন্তু এখানে তো তোমার 1 ছিল না, তাহলে এখানে জন্য আমরা একটা কিউব দিয়ে দিচ্ছি, তাহলে কিউবে কিউবে কাটা গিয়ে 3 আর 3 কাটা গিয়ে এখানে কত থাকবে 1 থাকবে। ওকে, তাহলে টোটাল জিনিসটা থেকে আমরা 1/3 কে আমরা বাইরে নিয়ে আসছি। সেম কাজটা আমরা কিন্তু এখানেও করতে পারতাম, সেম কাজটা আমরা এখানেও করতে পারতাম। এখানে করলে কি আসতো আমাদের এখানে দেখো, তাহলে আমরা এখানে 1/3 কে তাহলে বাইরে নিয়ে আসবো, অর্থাৎ তাহলে আমাদের এখানে আসতো পি অফ NH3 এটার স্কোয়ার, পি অফ N2, কারণ 1/3 কে তো আমি বাইরে নিয়ে আসছি, পি অফ H2 কিউব, আর এখানে তারা আমাদের আসতো বাইরে পাওয়ার হিসেবে 1/3 আসতো। এবার একটা তুমি জিনিস খেয়াল করে দেখো তো ভাই, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ভিতরে ব্র্যাকেটে যে জিনিসটা পাইছো এটা কিন্তু ক্যাসির সমান, রাইট? তাহলে এখানে বেসিক্যালি পাচ্ছ কি, এটা কিন্তু টোটালটা ক্যাসির সমান, আর পাওয়ার হিসেবে আছে কত 1/3। আর দেখো তো এখানে এটার ব্র্যাকেটের ভিতরে যেটা পাইছো এটা কিন্তু ক্যাপির সমান, তাহলে পাওয়ার হিসেবে পাচ্ছ কত ক্যাপি, পাওয়ার হিসেবে পাচ্ছ হচ্ছে 1/3। তাহলে এখানে দেখো আমরা তাহলে এটা বলতে পারি এখানে যে ক্যাসি নিউ আমরা তাহলে যেটা পাইলাম এটা হচ্ছে এটা সমান, রাইট? এটাকে চলো না মুছে দিয়ে আসো, চলো মুছে দিই। তাহলে আমরা লিখতে পারি এখানে ক্যাসি নিউ ইকুয়ালস টু ক্যাসি ইন্টু 1/3। সেম ভাবে আমরা এখানে ক্যাপি নিউর জন্য আমরা করতে পারি তাহলে কাজটা। আসো এটা করে দিই, তারপর আমি চলো এখান থেকে তোমার সামারি দেখাচ্ছি যে তুমি এখান থেকে কি আসলে কিভাবে মনে রাখবা জিনিসটাকে। হ্যাঁ, সামারি দেখা দিচ্ছি ভাই। আগে চলো এটাকে আমরা কপি পেস্ট করি। আচ্ছা, হ্যাঁ আসো লক্ষ্য করি, এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে দিই চলো। ওকে ভাই, তাহলে চলো আমরা দেখি আসলে কিভাবে আমরা মনে রাখবো। একটা জিনিস দেখো, এখানে তুমি 1/3 দ্বারা গুণ করছো না, তাহলে পাওয়ার হিসেবে কি চলে আসছে এখানে 1/3, এখানেও পাওয়ার হিসেবে কি চলে আসছে 1/3। তাহলে কোন একটা সমীকরণে যদি সাম্যদ্রব্য যদি ক্যাসি আর ক্যাপি হয়,
সেটাকে যদি n দ্বারা যদি গুণ করো, সেটাকে যদি কি দ্বারা গুণ করো, n দ্বারা, এখানে তো 1/3 দ্বারা গুণ করছি, তাই পাওয়ার হিসেবে এখানে n আসছে, 1/3 আসছে। n দ্বারা গুণ করলে কি হতো, পাওয়ার হিসেবে n আসতো। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছি। দেখো ভাই, এখানে আমরা 1/3 দ্বারা গুণ করছিলাম, এই জন্য এখানে আমাদের ক্যাসি নিউ ইকুয়াল টু কত আসছে, ক্যাসি ইন্টু পাওয়ার হিসেবে কত আসছে বলতো, 1/3 আসছে। অনুরূপভাবে আমার এখানে ক্যাপি নিউ মানে কত আসছে, ক্যাপি ইন্টু পাওয়ার হিসেবে কত আসছে ভাই, 1/3 আসছে। 1/3 দিয়ে গুণ করছি বলে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এরকম যে কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক, সাপোজ ধরো ক্যাসি অ্যান্ড ক্যাপি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিক্রিয়াটিকে n দ্বারা গুণ করা হলে, বিক্রিয়াটিকে n দ্বারা গুণ করা হলে, n দ্বারা গুণ করা হলে সাম্য ধ্রুবক, তাহলে তোমার এখানে ক্যাসি নিউটা কত হয়ে যাবে, দেখো তো, সাম্য ধ্রুবক ক্যাসি নিউ ওই পুরাতন ক্যাসি এর সাথে তাহলে পাওয়ার হিসেবে n চলে আসবে, কারণ n দ্বারা গুণ করলে। আর এখানে ক্যাপি নিউটা তাহলে কত হয়ে যাবে ভাই, ওই পুরাতন ক্যাপির সাথে পাওয়ার হিসেবে তাহলে তোমার n চলে যাবে। ওকে, তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবা, n দ্বারা গুণ করলে এখানেও n চলে আসে, পাওয়ার হিসেবে এখানেও n চলে আসে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই, এতটুকু বুঝতে গেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। আমাদের এখানে আমরা হয়তো আজকে ম্যাথ করতে পারবো না, আমাদের হয়তো সময় কম, আমরা নেক্সট দিন ম্যাথ করাবো। সেটা হচ্ছে তোমার ভাই ক্যাসিয়ার একক, এটা মনে রাখবা, ক্যাসিয়ার একক অলওয়েজ মনে রাখবো ভাই। ক্যাসিয়ার একক হবে তোমার এখানে মোল পার লিটার, অর্থাৎ মোল লিটার ইনভার্স 1, পাওয়ার হিসেবে থাকবে ডেল্টা এন। ডেল্টা এন দ্বারা কি বোঝায় আমি তোমাকে বোঝাচ্ছি। আর একটা জিনিস মনে রাখবা, ক্যাপিয়ার একক, ক্যাপিয়ার একক মনে রাখবা অ্যাটমসফিয়ার, পাওয়ার হিসেবে থাকবে ডেল্টা এন। ডেল্টা এন দ্বারা কি বোঝায় আমি তোমাকে বলি, দাঁড়াও। দেখো ডেল্টা এন মানে কি, ডেল্টা এন দ্বারা বোঝায় গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখানে যে ওয়াটার উপর জোর দিবা সেটা হচ্ছে তোমার গ্যাসীয়। তাহলে ডেল্টা এন মানে কি ভাই, গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। ভাই কিছুই বুঝি নেই, একটা এক্সাম্পল দেন। চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসো। সাপোজ এখানে আমি একটা বিক্রিয়া লিখতেছি, 2A গ্যাস 3B সলিড, এটা থেকে সাপোজ তোমার তৈরি হচ্ছে 4C গ্যাস 5D ধরো তোমার এখানে লিকুইড। তাহলে এখানে ডেল্টা এন কত হবে, ডেল্টা এন মানে কি গ্যাসীয় উৎপাদ। তাহলে এখানে গ্যাসীয় উৎপাদ আছে কে, এই সি, এই সি এর মোল সংখ্যা কত 4, মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক, এখানে গ্যাসীয় বিক্রিয়ক আছে কে এ, এর মোল সংখ্যা কত 2, তাহলে ডেল্টা এন হবে তোমার এখানে 2। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। ডেল্টা এন তাহলে কিভাবে বের করতে হবে, মনে রাখবে ডেল্টা এন মানে হচ্ছে তোমার হচ্ছে ভাই গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা, তাহলে এটা একটা জিনিস গেল। আরেকটা জিনিস আমরা আজকে পরে ছেড়ে দিব এখনই, সেটা হচ্ছে ক্যাপি গ্যাসির মধ্যে একটা সম্পর্ক আছে ভাই, একটু মনে রাখতে হবে। ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে অলওয়েজ কি মনে রাখবো ভাই, ক্যাপি ইকুয়ালস টু কত মনে রাখবা, ক্যাসি ইন্টু আর টি ডেল্টা এন, এই সূত্রটা অলওয়েজ মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এই সূত্রটা থেকে আমরা তাহলে কি মনে রাখবো আমি তোমাকে দেখাই। এখানে প্রথম কথা, এই সূত্রটা তো ক্যাপি গ্যাসি, আমরা বুঝতেছি কি বোঝাচ্ছে এখানে। এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর এর আমরা কোন ভ্যালুটাকে আমরা ইউজ করবো। একটা জিনিস দেখো, আমরা কিন্তু বলছিলাম আর এর দুইটা ভ্যালু ছিল, একটা 8.314, একটা 0.0821। আমরা 0.0821 কখন ইউজ করি, লিটার অ্যাটমসফিয়ার থাকলে। এখন ক্যাসিকে তুমি এখানে দেখো মোল পার লিটারে প্রকাশ করতেছো, ক্যাপিকে তুমি এখানে অ্যাটমসফিয়ারে প্রকাশ করতেছো। সো অবভিয়াসলি এখানে তোমার তাহলে আর যেটা থাকবে এটার ভ্যালু তাহলে কত বসাবা, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, কে ইনভার্স 1 মোল ইনভার্স 1 বসাবা। আর এখানে টি দ্বারা কি বোঝানো হচ্ছে, তাপমাত্রা বোঝানো হচ্ছে। আর ডেল্টা এন তো তুমি এখানে উপরে লিখে আসছো। সো আজকে হচ্ছে আমাদের হাতে সময় কম, এই জন্য আমি ম্যাথ করাতে পারতেছি না, ম্যাথগুলো আমি নেক্সট দিন করে দিব। অনেকগুলো ম্যাথ করবো আমরা আজকে। ভিডিওটা তোমার ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।